দেখুন, গণতন্ত্র বিশ্বাস করাটা আসলে মানসিকতার ব্যাপার। এটা কোনো সিস্টেমের ব্যাপার না। এটা মানসিকতার ব্যাপার। আপনি আপনার বিরুদ্ধে সংবাদ নিতে পারবেন কি পারবেন না, এটা মানসিকতা। আমরা ১৭ বছর যাবৎ যেটা দেখেছি সেই মানসিকতাটা ছিল না। সমালোচনা শোনার মানসিকতা ছিল না এবং সেই কারণেই হয়তো মনে করিয়ে দেওয়া হতো যে টিভি চ্যানেল আমরা দিয়েছি, আমাদের পক্ষেই কথা বলতে হবে। আপনার ইফ ইউ রিমেম্বার আগে যে গত ৬ মাসে আমাদের তরফ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন বা কোনো মানসিকতার কোনো বহিঃপ্রকাশ আই এম সিওর আপনারা দেখতে পাননি। এবং আমি প্রথম দিনও যেটা আমি যখন আমার তথ্য মন্ত্রণালয়ের রেলেভেন্ট সব সিনিয়র মেম্বারদের সাথে মিটিং করি, সেখানেও আমি বলেছি যে আমরা কাউকে নিয়ন্ত্রণ করব না, আমরা কারো মুখ বন্ধ করে দেবো না। এবং আমি বিশ্বাস করি আপনারা গণতন্ত্রের আরেকটা স্তম্ভ, আপনারা আছেন তাই আমরা এখানে আছি, আমরা আছি তাই আপনারা আছেন। আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবো এবং আমাদের ওই কোনো মানসিকতা নেই কাউকে বন্ধ করার, কাউকে থামিয়ে রাখার বা এটা। এবং আমাদের সরকারের মানে উপর পর্যায় থেকেই এই ধরনের কোনো মানসিকতা আপনারা এই ৬ মাসে দেখতে পাননি। বাট আমরা আপনাদেরকে এটাটুকু অনুরোধ করব যে দেখুন, আপনারা যখনই নিউজ করবেন, অফকোর্স আপনাদের নিউজ তো আপনারা করবেন, উই আর নট ইন আ পজিশন টু ডিক্টেট অর কমেন্ট অন দ্যাট। আর আমরা বলবো যে আমরা ১৭ বছর পর যেই দায়িত্বটা পেয়েছি, এটা বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় আমরা পার করছি। ইভেন কি একটা দেশ যদি মানে প্রথম থেকেও আরম্ভ করা হয় সেটা একটা ব্যাপার, কিন্তু এটা একটা ভঙ্গুর না, দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড। এটা আরো কঠিন ব্যাপার, ওয়ে দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড কমপ্লিটলি গত ১৭ বছরে। সো আপনাদেরও আমাদেরকে সহযোগিতা করতে হবে যাতে করে আমরা ভালো করে করি। আপনি তো নিউজ করতেই পারেন। আজকে বাংলাদেশে ৪,৫০০ ইউনিয়ন আছে। ৪,৫০০ ইউনিয়নে ৯টা করে ওয়ার্ড হলে ৩৬,০০০ ওয়ার্ড আছে। ৩৬,০০০ ওয়ার্ডেই কোথাও না কোথাও কোনো না কোনো পেটি ক্রাইম হচ্ছে। আপনি যদি সবটাই পত্রিকার পাতায় নিয়ে আসেন তাহলে তো মানুষ মনে করবে এই দেশে কোনো মানুষ বাস করতে পারছে। তো আমাদেরও যেমন দায়িত্ব, অবশ্যই আপনারা আমাদের সমালোচনা করবেন বস্তুনিষ্ঠ, সেটা কোনো কিছু না। বাট এটা মাথায় রাখবেন যে এটা কোনো স্বাভাবিক সময় আমরা সরকারের দায়িত্বে আসিনি। আমরা গ্লোবালিও যদি আপনি মনে করেন বা এমনিও বাংলাদেশে যে ১৭ বছর যে সিস্টেম ছিল, সব কিছু মিলিয়ে আমরা প্রচন্ড একটা সেন্সিটিভ টাইম পার করছি। এবং উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড উই হ্যাভ দ্য সেম ব্যুরোক্রেসি, সেটাও মাথায় রাখতে হবে। আই এম নট সেইং ব্যুরোক্রেসি আমাদেরকে সাপোর্ট করছে না, এইটা না, বাট মাথায় রাখতে হবে যে ওইভাবেও কিন্তু একটা ধারা হয়ে আসছে। যে আমরা নিজেরা আজকে বসে বিটিভি সাথে কথা বলছিলাম যে আমাদের প্রথম রিকোয়েস্টই ছিল আমার আর মাননীয় প্রতিমন্ত্রী যে আমাদের ছবি কিভাবে কম দেখানো যায়। না, আমরা ২ দিন ধরে চেষ্টা করেও এটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে কোনোভাবে আমাদেরকে জানি না দেখানো যায়। কারণ এই জিনিসটা রীতিটাই এমনভাবে হয়ে আসছে। তো আমার মনে হয় ইনশাআল্লাহ উই আর ইন আ প্রসেস। তো আমার বিশ্বাস আপনারা সাথে থাকলে, দেশের মানুষ সাথে থাকলে আমরা ঠিক মতো এগিয়ে যাবো। সেকেন্ড প্রশ্নের জবাব। এটাতে একটু অ্যাড করতে চাই আমি একটু। হ্যাঁ, প্লিজ প্লিজ। আমাদের সহকর্মী আপা যে প্রশ্নটা করলেন, আমার মনে হয় গণমাধ্যমের যে স্বাধীনতাটা এখন আছে, অতীতের চেয়ে সবচেয়ে বেশি স্বাধীনতা এখন আমরা গণমাধ্যমে দেখছি। আমরা কিন্তু সবচেয়ে বেশি, আমরা কিন্তু আহ, এটার প্রতিফলন নিউজে কিন্তু কখনো আমরা দেখি নেই যে কোথাও লেখা আছে যে গত ৬ মাসে গোয়েন্দা সংস্থার কোনো ব্যক্তি গণমাধ্যমে ফোন করেননি। আমরা কখনো দেখিনি যে ৬ মাসে কোনো গুম এবং বিচার বহির্ভূত সরকারের মদদে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। তো আপনারা যখন পজিটিভ নিউজ করবেন আমরা কিন্তু এনকারেজড হব, সরকার এনকারেজড হবে। আমরাও তো মানুষ, তো আমাদেরকে যখন পজিটিভ নিউজগুলো তুলে ধরবেন তখন আমরা আরো ভালো কাজ, আরো ইমপ্রুভ করার অনুপ্রেরণা পাবো। অফকোর্স আপনাদের যেগুলো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেগুলো তুলে ধরার জন্য যা তুলে ধরবেন, আমি অতীতেও বলেছি সরকারের বিরুদ্ধে বলার স্বাধীনতা সকলেরই আছে, গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত আছে। তবে রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য বা রাষ্ট্রের ক্ষতি হোক, রাষ্ট্রদ্রোহী কোনো সংবাদ বা কোনো কিছু প্রচার করাটা ঠিক না। সরকার এবং রাষ্ট্র কিন্তু there is a difference, there is a line between সরকার এবং রাষ্ট্র। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা মন্ত্রী সাহেব বলেছেন বিটিভি প্লাস, আমরা কিন্তু এই জিনিসটা আজকে আলোকপাত করেছি এবং আমরা কঠোর নির্দেশনা দিয়েছি যে বিটিভি এবং সরকারের যে সংসদ টিভি এটসেট্রা আছে সেখানে শুধু শুধু সরকারের সংসদ সদস্যদের এবং মন্ত্রীদের খবর যাবে তা কিন্তু না। আনুপাতিক হারে অপোজিশন মেম্বার্স ইন পার্লামেন্ট and opposition parties out of parliament
তাদের খবরও প্রচার করতে হবে আনুপাতিক হারে, এবং মানে গভর্নমেন্ট টেলিভিশন গুলাতে অ্যাটলিস্ট ওনাদের কথা যেগুলো বলছেন সরকারের বিরুদ্ধে হোক পক্ষে হোক, জনগণের পক্ষে যে কথাগুলা সেগুলো তুলে ধরতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্র, এবং আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি এবং এই বিষয়ে সিদ্ধান্ত কার্যকর করার জন্য আজকের থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ধন্যবাদ। আমি ওনাকে একটু শেষ করে দিই। এটা আমরা প্রথম থেকে দেখে আসছি, আজকে থেকে না, 40 বছর বা 50 বছর ধরে দেখে আসছি যে কালচারাল বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে একটা গোষ্ঠী সবসময় এরকম করে। তো এটা বাংলাদেশে অনেক সময় হয়ে আসছে। এতে আসলে আপনার ওটারও দরকার না। বাংলাদেশ ইজ আ কান্ট্রি ওয়ার উই নো হাউ টু লিভ, মানুষ মানুষের পাশে কিভাবে থাকতে হয়, প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে কালচার। কিছু কিছু মানুষ এরকম ওভার অ্যাক্ট করে। ইট ইজ ওকে, ইনশাল্লাহ আইন তার নিজস্ব গতিতে চলবে না, উইল টেক কেয়ার অফ ইট। আপনি চলে গেলেন। মাননীয় মন্ত্রী মহোদয়, এদিকে একটু আপনি যে কনসার্টের পারমিশন বাতিল করেছে, মানে সরকার কিন্তু আসলে সহযোগিতা করলো না এই এই কনসার্টগুলো হওয়ার জন্য বা সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা। নট নেসেসারিলি আপনার কথাটা যে কনসার্ট বাতিল হওয়া মানেই যে সরকার সহযোগিতা করে না। মেবি সেখানে সিকিউরিটি ইস্যু ছিল, আরো অনেক কিছু ছিল, যেটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে জানতে পারবো। মাঝে মাঝে কনসার্ট অন্যান্য ডিফারেন্ট কারণেও বাতিল করা হয়, নট নেসেসারি কারো অবজেকশনের কারণে বাতিল করা হয় না। আমি তো বললাম যে এই ধরনের কোনো কর্মকাণ্ড যদি আমরা দেখি যে যেখানে এই ধরনের কোনো কিছু হতে পারে, সিকিউরিটি আরো বেশি ক্রাইসিস হতে পারে, সেটা বাংলাদেশে কিন্তু অনেক কনসার্টই হচ্ছে এবং অনেক বড় বড় কনসার্ট হচ্ছে বাংলাদেশে। ওকে, তো পার্টিকুলারলি কোনো জায়গাতে যদি আমরা এরকম অ্যাপ্রিহেন্ড করি যে এরকম কথা থাকে, তো সিকিউরিটি ইস্যুতে হতে পারে। বাট আমাদের সরকারের তরফ থেকে এই ধরনের কোনো মানসিকতা নেই যে কোনো কালচারাল কোনো ব্যাপারে কোনো বাধা বা বিঘ্ন বা এগুলো কোনো কিছু না। আমরা এই ধরনের চিন্তা আমরা শেয়ার করি না। আমি একটু এই প্রসঙ্গে আমি দুটো কথা একটু বলতে চাই যে লাগাতার হচ্ছে, এটা হচ্ছে কিন্তু লাগাতার হচ্ছে না। আচ্ছা, আমরা এটা একমত সবাই, ইন্টারিমের সময়ে এই ধরনের ঘটনা যত ঘটেছে তার তুলনায় এখন কিছুই হচ্ছে না। এম আই রং? আমি যদি তুলনা করি তাহলে 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ যে জায়গায় চলে গিয়েছিল, এই সরকারের সময় শুধু সিগনিফিক্যান্ট বললে কম বলা হয়, ড্রামাটিক ডেভেলপমেন্ট হয়েছে। দু একটা ঘটনা ঘটছে না তা না। ওই যে বললাম, আমরা যখন একটা সময় একটা কিছু পরিস্থিতি তৈরি হয়ে যায় 1.5-2 বছর ধরে, যখন কিছু গোষ্ঠী এরকম করে গেছে, এটা রাতারাতিও বরং আমি যতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে আমি এটাকে অনেক বড় ইমপ্রুভমেন্ট মনে করি। বাকি জিনিসগুলোতেও আসলে হবে না। আরেকটা কথা একটু যোগ করি, যেহেতু আমি সংস্কৃতি মন্ত্রণালয়েরও উপদেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই মন্ত্রণালয় নিয়ে আমি অনেকগুলো মিটিং করেছি। সাংস্কৃতিক কর্মকাণ্ডর চর্চা বাড়ানো, সেটা ছড়িয়ে দেয়া নিয়ে ওনার মতো মনোযোগী আগ্রহী প্রধানমন্ত্রী বাংলাদেশ কখনো পেয়েছে কিনা আই এম ডাউট। সো আমরা এটুকু বলি, যতটুকু হয়েছে আমরা আশা করি এগুলো খুব দ্রুতই আমরা ঠিক করতে পারবো। এই সরকার আমলে গত 6 মাসে কোনো সাংবাদিক অ্যারেস্ট নেই, নির্যাতনের শিকার নেই, গুম খুন নেই। এই জন্য ধন্যবাদ। আমার প্রশ্ন, অপতথ্য এবং অপপ্রচার প্রচুর পরিমাণে হচ্ছে। আপনি দেখেন যে ফেসিস্ট আমলের যে কালচারটা ছিল, যারা ফেসিস্ট হাসিনাকে বানাইতে সহায়তা করছে, যেসব মিডিয়া, তাদের বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত ওইসব ফেসিস্টদের কিছু কিছু ধরা হয়েছে। ফেসিস্টদের বিরুদ্ধে এরকম ব্যবস্থা হয়, তারা বিদ্যমান থেকে এই সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার, অপতথ্য প্রচার, সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য নানা প্রচেষ্টা চালাচ্ছে। এই তেমনি ভাবে যে সারের কথা বলছেন ইতিপূর্বে, সারের কিন্তু কৃত্রিম সংকট তৈরি করার জন্য একটা চক্রান্ত করতেছে। আপনারা বলছেন যে সারের সংকট নাই। এইসব বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের আপনাদের যারা আছেন, অপতথ্য এবং অপপ্রচার বন্ধে আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা? বিগত দিনেও এই 6 মাসে, মানে আমি মত প্রকাশের স্বাধীনতার বিপক্ষে না, কিন্তু অপতথ্য অপপ্রচারের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন কিনা? ফেসিজমের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা? ওইসব ফেসিস্ট হইতে যারা সহায়তা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আচ্ছা, অপতথ্যের একটা নমুনা দেখাই, প্রতিমন্ত্রী জবাবটা আমি দিই। দেশের একটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান, মানে এটাও আমাদের পক্ষে যায়, সেই জন্য একটু বলছি। মানে আমাদের 6 মাসে খুব বড় স্কেলে 464টা অপতথ্য প্রচার করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নামে 157টা, মানে প্রধানমন্ত্রীর নামে 157টা অপপ্রচার, মানে অপতথ্য প্রচার করা হয়েছে।
আমরা কি দেখেছি এর জন্য কোনো কিছু এখন পর্যন্ত করা হয়েছে? আমি এটা এক ধরনের সরকারের সহনশীলতাকে বোঝানোর জন্য বলছি। তবে আমি আপনার সাথে একেবারেই একমত। এই তালিকায় উপরের দিকে আমার নামও আছে। মানে আমি তথ্য মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড আছি, টেকনিক্যালি মিডিয়াগুলো তথ্য মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত, সেখানে আমার বিরুদ্ধেও আছে, মেইন স্ট্রিমেও আছে। আমরা এই আলাপ করেছি, সচিব মহোদয় আছেন, আমরা আসলে একটা প্রসেস শেষ করে এনেছি। এটারও সরকারি কাজে একটু দেরি হয়। আমি একাধিকবার এখানে বলেছি যে একটা আইনজীবীদের প্যানেল তৈরি হয়েছে, সেখান থেকে আমরা ফাইনালি এটা করব। সেটা যখন করব আর বেশি সময় লাগবে না, আমরা আপনাদের সামনে সেটা ঘোষণা করব। এর মাঝখানে আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে অপতথ্য, বিশেষ করে ডিসইনফরমেশন। এটা তৈরি করা এবং ছড়ানো যে একটা ক্রাইম, এই পারসেপশনও কিন্তু আমাদের অনেকের মধ্যে নেই। আমরা এটা ক্যাম্পেইন করতে চাই। আস্তে আস্তে আইনগত পদক্ষেপ, অন্তত আমরা মানুষের কাছে লিগ্যাল নোটিশ পাঠাতে শুরু করব। আমরা তারপরে তার যদি সেটা খুব ম্যাসিভ খারাপ কিছু হয় সেটার জন্য আমরা কাজ করবো। আর একটা জিনিস একটু বলতে চাই, একটা সোশ্যাল মিডিয়া বা নিউ মিডিয়া প্রজেক্ট এই মন্ত্রণালয়ের অধীনে তৈরি হচ্ছে, যেখানে এই ফ্যাক্ট চেকিংটাকে, অলরেডি এটা আছে পিআইবির অধীনে একটা ফ্যাক্ট চেকিং আছে, বাংলা ফ্যাক্ট, কিন্তু এটাকে আমরা আরো মেজর স্কেলে আনবো এবং সেটাকে ডিসেমিনেট করব। আর একটা কথা একটু জরুরি, সবচেয়ে জরুরি কথা, যেটা অপতথ্য ছড়িয়ে যেভাবে পড়ে, এটার ডিবাঙ্ক করা তথ্যটা ভাবে স্প্রেড করে না। আমরা মিডিয়ার সহায়তা চাই এই ক্ষেত্রে। আপনাদেরও যে সামাজিক দায়িত্ব আছে যে অপতথ্যের বিরুদ্ধে আপনাদের ক্যাম্পেইন, এবং কোনো অপতথ্য যখন ডিবাঙ্কড হয়, কেউ না কেউ, আমাদের অন্য প্রতিষ্ঠানও আছে, সেটা যদি আপনারা মেইন স্ট্রিম বা অন্যান্য মিডিয়াতেও এটা স্প্রেড করেন, সেটা সবচেয়ে ভালো হবে। আমরা কি শেষ করবো আজকে? মাননীয় মন্ত্রী মহোদয়, আজকে মিটিং, একটা জরুরি মিটিং আছে। বিগত ফেসিস্ট যেভাবে আমাদের সেখান থেকে এখন আমরা, আমি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে সম্পূর্ণ স্বাধীন বর্তমান সরকার বিপ্লবের পরে যে স্বাধীনতা আমাদের গণমাধ্যমকে দিয়েছে, এটাকে দেশের সেই গণমাধ্যম যারা আমাদের বিরুদ্ধে কাজ করেছে, দেশের বিরুদ্ধে, সরকার রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে, তারাই এখন এই সরকারকে বা এই দেশকে পছন্দ করছে না। তারা প্রতিনিয়ত 24 ঘন্টা মত প্রকাশকে আবার আপনার প্রশ্নটা ইন শর্ট হলো, ফ্যাসিস্ট গণমাধ্যমের বিরুদ্ধে আমরা কি করব? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, ফ্যাসিস্ট গণমাধ্যমকে আমি ইন্টেলেকচুয়ালি ফ্যাসিজমের সাথে তুলনা করি। ওই ইন্টেলেকচুয়াল চিন্তা চেতনায় যদি কেউ ফ্যাসিজমকে সাপোর্ট করে, প্রমোট করে, সেই জিনিসটাকে তো আসলে আমরা সামাজিকভাবে ধিক্কার জানানো ছাড়া কিছু করতে পারি না। আপনি যদি এখন চিন্তিত নিজের মনের মধ্যে কোনো স্বৈরাচারকে ভালোবাসেন এবং মাঝে মাঝে আপনার স্ট্যাটাসে সেটা প্রতিফলিত হয়, তাহলে তো আসলে আপনার দৈন্যতা ছাড়া আর কিছুই না। তো আমরা তাদেরকে সামাজিকভাবে বয়কট করা ছাড়া, বা এই যে আমরা এখানে বলছি, আমরা সবাই জানি কারা এগুলি করছে, সো এই জিনিসটাই অ্যাকচুয়ালি এটা। আদারওয়াইজ তো আমাদের ওই ব্যালেন্সটা ড্র করতে হয় যে আপনার দুই একটা কথা আমার বিরুদ্ধে গেলে যে সঙ্গে সঙ্গে আপনি একদম আমাকে ধ্বংস করে ফেলছেন, সেটাও না। সো ওই ব্যালেন্স আমাদের মাথায় রাখতে হবে যে ফ্রি জার্নালিজম কোনটা আর অ্যাকচুয়ালি ফ্যাসিজম কোনটা। বাট দ্য গুড পার্টিস আমরা সবাই জানি যে কারা কোন ভূমিকায় ছিল, এখন আমরা ফেসবুকের পাতায় দেখি। বাট ইনশাল্লাহ আমরা মাথায় রাখবো যে আমরা যখন বুঝবো যে এটা ম্যাচিউরড হয়ে যে আসলেই যে তারা রাষ্ট্রবিরোধী কোনো কাজ যখন করছে, তখন ইনশাল্লাহ ল উইল টেক ইটস অন কোর্স। বাট সত্যি কথা বলতে, ইন্টেলেকচুয়াল ফ্যাসিজমের জন্য সামাজিকভাবে আমরা তাদেরকে ধিক্কার করব, এবং আমরা তারা বাংলাদেশ বা মুক্ত বাংলাদেশ বা নতুন স্বাধীন বাংলাদেশের এই চেতনায় বিশ্বাস করে না, সুতরাং তারা তাদের মতো থাকবে। সেটাই আমার মনে হয় তাদের জন্য সবচেয়ে বড় বিচার। বর্তমান সরকারের 6 মাসের সাথে ইন্টারিম সরকারের আরো 2 মাস সহ 8 মাসের একটা রিপোর্ট তারা প্রকাশ করেছে। তারা বলছে যে 95টা কারখানা বন্ধ হয়ে গেছে এবং 62,000 শ্রমিক মানে কর্ম হারিয়েছে। এই সাথে আরো একটা বিষয় যে বর্তমান সরকারের চলতি অর্থ বছরের প্রথম মাস অর্থাৎ জুলাই মাসে ব্যাংক খাত থেকে 56,000 কোটি টাকা লোন নিয়েছে, তার বিপরীতে 48,000 কোটি টাকার মতো আবার ঋণ পরিশোধ করেছে।
আমি যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এবারের বাজেটে আপনার বিশেষ করে ভ্যাট সরকার পরিচালনার ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি যে ভ্যাট কাট থেকে প্রায় 80% এখানে আসে। তো এখন যে 3 মাস পর পর যে মানে হচ্ছে ভ্যাট রিটার্ন দাখিলের যে পদ্ধতিটা এখন চালু হয়েছে, এতে করে দেখা যাচ্ছে যে বিভিন্ন ভ্যাট অফিসে চলতি মাসে মানে গত জুলাই মাসে অন্যান্য মাসের যে পরিমাণ মানে ভ্যাট রিটার্ন মানে জমা হতো তার 40% মানে 40% জমা হয়। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে একজন ক্রেতা যখনই কোনো দ্রব্য ক্রয় করে তখনই সে ভ্যাট দেয়, অথচ এই টাকাটা এখন ব্যবসায়ীদের খাতে রয়ে যাচ্ছে। হ্যাঁ জানি, আমি প্রশ্নটা সরকারকে হচ্ছে I got the point. আমি প্রথম সিপিডির ব্যাপারে বলি। সিপিডির রিপোর্টটা আমি দেখেছি, সেটা আমরা নিশ্চয়ই আমাদের জায়গা থেকেও যাচাই বাছাই করে দেখবো, কিন্তু মোটা দাগে আমি এটাই দ্বিমত করি না। আমাদের শিল্প খাতের উপরে তো চাপ তৈরি হয়েছে, এটা ভুল না। আমরা জ্বালানি যদি খুব ভালো মতো দেয়া না যায় কোনো না কোনো ফর্মে, আমাদের কিছু কিছু শিল্প সরাসরি গ্যাস নিয়ে তারা তাদের বিদ্যুৎ উৎপাদন করে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টে, সেটা আছে, কেউ কেউ বিদ্যুৎ নিয়ে করে। সো এই সংকটটা খানিকটা আছে এবং এটার একটা প্রভাব টেম্পোরারিলি পড়তে পারে। আমরা এটা বিশ্বাস করি, আমরা জ্বালানি সংকটটার এই অ্যাকিউট অবস্থা থেকে যদি উঠে আসতে পারি, এটা আবার খুব দ্রুত ঠিক হয়ে যাবে। বন্ধ হওয়া কারখানা চালু হবে, নতুন নতুন ইনভেস্টমেন্টও করবেন। যিনি তার একটা কারখানা আছে তিনি সেটা বাড়াবেন, আমরা আশা করি। অলরেডি আমরা ফার্মের সয়েলে চলে গেছি, অলরেডি আমরা একদম। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হলো আপনি আমাদের যে রাজস্ব ব্যবস্থাপনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। খেয়াল করি আমরা এই যে ভ্যাটের আলাপ আসলো, আমি খুব দ্রুত শেষ করি, আমাদের শেষ করতে হবে, মন্ত্রী মহোদয় খুবই জরুরি একটা মিটিং আছে। আর প্রশ্ন না, কাইন্ডলি। আচ্ছা, প্রতিমন্ত্রীকে নিয়ে কন্ট্রোভার্সি চলছে, সেটা হচ্ছে তার ডুয়েল সিটিজেনশিপ নিয়ে। তিনি গতকালকে যে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন সেটাতে আন্তর্জাতিক একটা সংগঠন বলেছে যে তার প্রফেশনালিজম মেনে তিনি উত্তর দেননি। আসলে দুইটা প্রশ্ন, সেটা হচ্ছে তার সিটিজেনশিপের স্ট্যাটাস কি, গভর্নমেন্টের রাষ্ট্র কি, প্লাস মানে তিনি সাংবাদিকদের যেভাবে উত্তর দিয়েছেন সেটা ঠিক হয়েছে কিনা। আচ্ছা, প্রাথমিকভাবে আমি এটা বলি যে উনি একটু ইনফর্মালি কথা বলছিলেন, আর এই জবাবটা আমার মনে হয় তাকেই তো জিজ্ঞেস করা হয়েছে, তার কাছে জিজ্ঞেস করাটাই সবচেয়ে ভালো অপশন। আর এরপরও যদি আপনারা এটার কোনো ক্ল্যারিফিকেশন চান, সেটা নিয়ে আমরা খোঁজ করে দেখতে পারি। আমার বেস্ট অপশন হচ্ছে তার কাছে জিজ্ঞেস করা, আপনারা জিজ্ঞেস করা হয়েছিল। আর আমি এটুকু আহ্বান জানাই, আমাদের সরকারের অতি গুরুত্বপূর্ণ একজন মানুষ উনি, আপনারা যদি মানে বক্তব্যটা পড়েন একরকম, আর বক্তব্যটা যদি দেখেন তাহলে দেখবেন যে উনি একটু ক্যাজুয়ালি ইনফর্মালি কথা বলছিলেন। আমার কাছে এটাকে খুব সিরিয়াসলি না নেওয়াটাই উচিত হবে। আমরা শেষ করি। থ্যাংক ইউ। আমাদের আসলে একটা মিটিং আছে, একটা সময় আপনাদের এখানে প্রশ্ন বাড়াচ্ছি। অনেক বড় প্রশ্নগুলো আমরা এই নিয়ে কাজ করছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী আর আমার পাশে মাননীয় সচিব আছেন, সবাই মিলে নতুন করে কিভাবে এই মন্ত্রণালয়ের কাজগুলি করা যায় ডিফারেন্ট ভাবে, নতুন আঙ্গিকে। সময় আসবে ইনশাআল্লাহ, আপনারা দেখবেন আমরা কিভাবে কাজ করছি। না, এটা আপনার এটা 10 কপিকে 1000 দেখানো হয় না, 1,21,000-কে 1000 দেখানো হয়। এটা নিয়ে আমরা